আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। আজকে আমেরিকা এবং ইরান সহ মধ্যপ্রাচ্যের সর্বশেষ কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। কোনো বিশ্লেষণ নয়, শুধু খবরগুলো জানাবো আর কি। আজকের খবরগুলো কি কি সেই লিস্টে একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপরে আলোচনায় আসবো। প্রথমটা হচ্ছে আলোচনার প্রস্তাব এবং আলোচনার সময় ফুরিয়ে আসতেছে এরকম ভাবে আমেরিকার হুমকি প্রেক্ষিতে ইরান কি বলেছে আর কি। পাল্টাপাল্টি সামরিক মহড়া শুরু হয়েছে, সম্ভবত আপনারা সকলেই জানেন। ইরান এবং আমেরিকার মোসাদ এজেন্ট সন্দেহে একজনকে সহ 10 জনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। আঞ্চলিক দেশগুলো কে কি বলতেছে, সৌদি আরব, এমনকি পাকিস্তান, তারপরে আরব আমিরাত, তুরস্ক তো আছেই। চীন এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দুইজন পরস্পরের সাথে ইরান ইস্যু নিয়ে কথা বলেছে দর্শক মন্ডলী, এবং তারা কি আলোচনা করেছে তার একটা নির্যাস জানাবো। আর একটা হচ্ছে গুপ্ত হত্যার আশঙ্কা করতেছে ইরানের সর্বোচ্চ কর্মকর্তারা, এটা প্রতিরোধে তারা কি ব্যবস্থা নিয়েছে এবং কি বলেছে, এইটা একটা। আরেকটা হচ্ছে সাইবার হামলা। সাইবার হামলা তো মনে করেন এটা হবেই, সেই সাইবার হামলা মোকাবেলায় কি ব্যবস্থা গ্রহণ করেছে। দর্শক মন্ডলী শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, কথা আছে, শুনবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক মন্ডলী, আমেরিকা কি সত্যি ইরানের সাথে যুদ্ধে জড়াবে? এই বিষয়টার উপর একটা দুর্দান্ত বিশ্লেষণ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসতেছে, আজকে সন্ধ্যার পরে আপলোড হবে। আপনারা এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি অবশ্যই শুনবেন, তাহলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে আসলে সামনে। যাই হোক, এখন সর্বশেষ খবরাখবরগুলো নিয়ে কথা বলি। আমেরিকা আলোচনার প্রস্তাব দিয়েছে এবং আমেরিকার পক্ষ থেকে প্রচার করা হচ্ছিল যে ইরান গোপনে গোপনে তাদের সাথে আলোচনা করার প্রস্তাব দিয়েছে। আবার উপরে ডোনাল্ড ট্রাম্প বলতেছিল যে আলোচনার টাইম ফুরিয়ে আসতেছে, আলোচনায় না বসলে, কোনো চুক্তিতে না আসলে যে কোনো মুহূর্তে হামলা কামলা ইত্যাদি আপনার হবে। তো এই বিষয়টা নিয়ে সরাসরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কথা বলেছেন। তিনি বলেছেন এটা একটা ডাহা মিথ্যা যে আমরা গোপনে বা পর্দার আড়ালে আমেরিকার সাথে কোনো ভায়া হয়ে যোগাযোগ করতেছে, আমরা এখন পর্যন্ত এরকম কোনো কিছু করি নাই। এটা যেটা আমেরিকার পক্ষ থেকে বা পশ্চিমা মিডিয়া সরানো হচ্ছে বা সরাচ্ছে, এটা হচ্ছে তাদের একটা গেম আর কি, মানে প্ল্যান আর কি, অথবা মনে করেন এটা কি বলা হয়, এটা হচ্ছে মিডিয়া যুদ্ধের একটা অংশ। তিনি এটা সরাসরি বলছেন। আর একটা কথা বলছেন, আমরা অবশ্যই আলোচনা করতে চাই, কিন্তু আলোচনার ভাষাটা যেটা বলা হচ্ছে এইভাবে আমরা কোনো আলোচনায় আসবো না। আপনি হুমকি ধামকি দিয়ে আমাকে আলোচনায় বসাতে বাধ্য করাবেন, আমরা সেই ধরনের আলোচনায় যাব না। আলোচনা হতে হবে সম্মানের সাথে, আলোচনা হতে হবে আন্তর্জাতিক রীতিনীতি মেনে। অর্থাৎ আপনি আলোচনার প্রস্তাব যদি দেন বা আলোচনা যদি করতে চান, তাহলে আন্তর্জাতিক রীতিনীতি মেনে আলোচনা দুইটা রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আলোচনা যেভাবে হয় ঠিক সেভাবে হবে। এটাতে যদি রাজি থাকেন তাহলে আলোচনা হবে, কিন্তু আপনি জোর করে আমাকে প্রেসার দিয়ে, আমাকে হুমকির ভয় দেখে বা আমাকে আঘাতের ভয় দেখে, আমাকে হত্যার ভয় দেখে আপনি আলোচনায় বসতে বাধ্য করবেন, আমরা সেরকম জাতি নই, আমরা সেরকম দেশও নই। কাজেই এটা হবে না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন আব্রাহাম লিঙ্কন আসার পরে আমেরিকার একটুখানি কথাবার্তা চেঞ্জ হয়ে গিয়েছে। আব্রাহাম লিঙ্কন আসার পরে এই আব্রাহাম লিঙ্কনকে কেন্দ্র করে তারা একটা সামরিক মহড়া শুরু করেছে। গতকাল আমাদের দেশের হিসাবে ধরলে গত পরশুর বা রাতে থেকে আর কি, এরকম তারা একটা সামরিক মহড়া শুরু করেছে। তারা বলেছে এটা হচ্ছে আমরা নিজেদেরকে পরীক্ষা করে নিচ্ছি, ঝালাই করে নিচ্ছি যে আমরা কত দ্রুত আক্রমণ করতে পারবো, আমরা কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এটার পাল্টা হিসাবে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান একটা পাল্টা সামরিক মহড়া শুরু করেছে। ইরানও বলেছে আমরা ঝালাই করে নিচ্ছি, আমরা কত দ্রুত আবার পাল্টা আক্রমণ চালাতে পারবো, কত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ইরান ওই অঞ্চলে তার আকাশসীমা বন্ধও করে দিয়েছে, বলছে আমরা লাইভ সামরিক মহড়া সেটা চালাবো। অর্থাৎ আমাদের এই সামরিক মহড়ায় গোলাগুলি হবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে, সো এখান দিয়ে কোনো বিমান চলাচল বন্ধ। এই হচ্ছে অবস্থা। আর একটা হচ্ছে দর্শক মন্ডলী, পশ্চিমা রাষ্ট্রগুলো যেমন রাশিয়ার কথা বলেন, আমেরিকার কথা বলেন, এরা কিন্তু এই সামরিক মহড়ার কথা বলেই কার্যক্রম শুরু করে এবং সামরিক মহড়ার মধ্যে থেকে হামলা চালায়। এরকম নজির কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আছে। এই দেখেন ইউক্রেন আক্রমণে রাশিয়া কিন্তু এরকম সামরিক মহড়ার কথা বলেই সৈন্য সমাবেশ করেছিল এবং তারপরে ইউক্রেনে আক্রমণ করে। আমেরিকার এরকম নজির বহুত আছে। কাজেই এই সামরিক মহড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইমটা যে কোনো সময় এই সামরিক মহড়ার মধ্যে থেকে ইরানের উপরে আঘাত আসতে পারে, এরকম একটা সংখ্যা সারা বিশ্বের বিশ্লেষকরা আশঙ্কা করতেছে বা মনে করতেছে। দর্শক মন্ডলী, পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর আর কি। এখন আসেন, ইরান এর মধ্যে একজন মোসাদ এজেন্টকে গতকালকেই আপনার ফাঁসিতে ঝুলিয়েছে। এ পর্যন্ত এই যে
আন্দোলনের পর থেকে 10 জন মোসাদ এজেন্ট সন্দেহে ইরানের নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে। দর্শক মন্ডলী, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হুকুমের জাস্ট বরখেলাপ বলতে কি, তার মুখে একটা চুনকালি মারা আর কি। ঠিক আছে, আপনারা সকলেই জানেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে চাপ দিয়ে আসতেছিল, যারা আন্দোলন করছে, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, তাদের কাউকে হত্যা করা যাবে না, তাদের কাউকে গ্রেপ্তার করা যাবে না। এটা মূলত করা হয়েছিল কেন? কারণ তারা যাদেরকে আসলে টাকা পয়সা দিয়ে নিয়োগ করেছিল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য, মূলত তারা যদি হ্যাং হয়ে যায়, তারা যদি পট হয়, তারা যদি মারা যায়, তাদেরকে যদি হত্যা করা হয়, তাদেরকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, তাহলে পরবর্তীতে এই যে তারা টাকা দিয়ে যে এজেন্ট নিয়োগ করতে পারে ভিতরে, বা তাদের প্রতিনিধি নিয়োগ করতে পারে, এইটা আর পরবর্তীতে করা টাফ হয়ে যাবে। এইটা এক নম্বর কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে তাদের এজেন্ট গুলোকে বাঁচিয়ে রাখা, যেন পরবর্তীতে আবার এই ধরনের আন্দোলন শুরু করা যায়। কিন্তু ইরান সেই পথে হাঁটতেছে না। প্রথম দিকে যদিও ট্রাম্পের সাথে একটা নেগোশিয়েট হওয়ার জন্য তারা বলেছিল ঠিক আছে আমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাবো না, কিন্তু অলরেডি তারা 10 জনকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। দর্শক মন্ডলী, গতকালকেও একজনকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে চীন, রাশিয়া, সৌদি, পাকিস্তান, আরব আমিরাত, তুরস্ক এরা কি বলেছে এটা শেষে আপনার বলতেছি। এদের কথাগুলো একটু শোনা দরকার, শেষে বলতেছি। তার আগে আরো 2টা খবর বলি। গুপ্ত হত্যা আশঙ্কা এবং মোকাবেলায় গৃহীত ব্যবস্থা। এটা তো আপনারা সকলেই জানেন যে মোসাদ এজেন্টরা সাধারণত গুপ্ত হত্যা চালিয়ে থাকে, অথবা এর আগেও আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করেছে। সেটা গুপ্ত হত্যা বলেন আর সার্জিক্যাল স্ট্রাইক বলেন, যেটাই বলেন না কেন, সেই আশঙ্কা তো ইরানের মধ্যে সবসময় আছে। এইবার ইরান যে ব্যবস্থাটা গ্রহণ করেছে, এই গুপ্ত হত্যা করার ক্ষেত্রে বা এই টার্গেট কিলিং করার ক্ষেত্রে সাধারণত এই ডিভাইস গুলো, যে মোবাইল টোবাইল যে আমরা ব্যবহার করি, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, আমরা যে ফেসবুক ব্যবহার করি, টুইটার ব্যবহার করি, আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করি পশ্চিমায়, এগুলোর অবদানটা অনেক বেশি। এগুলোর মাধ্যমে ওরা ট্র্যাক করে ফেলে যে আসলে ওই ব্যক্তি কোথায় আছে, এবং তারপরে সেইভাবে হামলা চালায় আর কি। এই কারণে এইবার যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে, চীন পুরা সহায়তা নিয়ে এসেছে এই জায়গায়। চীন এখন পুরা ইরানের ইন্টারনেট ব্যবস্থা নিয়ন্ত্রণ হাতে নিয়ে ফেলেছে। চীন কিন্তু মার্কিন বা পশ্চিমাদের ইন্টারনেট ব্যবহার করে না, তার নিজস্ব একটা কেমন যেন একটা ইন্টারনেট ব্যবস্থা আছে, সেইটা তার গেটওয়ে সে নিয়ন্ত্রণ করে। সেই ইরানের গেটওয়েটা চীন নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইরানের কর্তা ব্যক্তিদের সবার মোবাইল চেঞ্জ করে দিছে চীন। সবাইকে চীন হুয়াইউ থেকে, আপনারা সকলেই জানেন হুয়াইউ চীনের কোম্পানি, বড় কোম্পানি, হুয়াইউর মোবাইল সবাইকে সাপ্লাই করা হয়েছে। এই হুয়াইউর মোবাইল আর পশ্চিমারা কন্ট্রোল করতে পারবে না। সবচাইতে বড় কথা, নিজেদের মধ্যে যোগাযোগের জন্য চীনের কিছু অ্যাপস আছে না, চীন কিন্তু আপনারা যেতে থাকবেন না, আমরা ইউটিউবে, যে ইউটিউবে আপনার কথা বলে চীনে গেলে আপনি এই ইউটিউব পাবেন না। ওদের নিজস্ব ইউটিউবের মতো নিজস্ব আপনার প্ল্যাটফর্ম আছে, ফেসবুকের মতো নিজস্ব প্ল্যাটফর্ম আছে। মূলত এখন ইরানিদেরকে সেইগুলো দিয়ে পরস্পরের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে চীন উদ্যোগ গ্রহণ করেছে, এবং চীন সকলের ক্ষেত্রেই এটা পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ চীনের কারিগররা ইরানের মধ্যে বসে থেকে এই কাজগুলো দর্শক মন্ডলী করে দিচ্ছে। এটা দুর্দান্ত রকমের একটা ইরানের জন্য একটা পজিটিভ, চীনের পক্ষ থেকে একটা পজিটিভ সহায়তা আর কি। তো এইটা হচ্ছে গুপ্ত হত্যা মোকাবেলায় চীনের এই কার্যক্রম, প্লাস সাইবার আক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের এই কার্যক্রমগুলো কাজে লাগবে। পুরো ইন্টারনেট ব্যবস্থা যদি চীন নিয়ন্ত্রণ করে, তাহলে সেখানে আমেরিকানদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে, বাইরে থেকে সাইবার অ্যাটাক করে চীনে ইরানের অভ্যন্তরের সমস্ত ডাটা মুছে ফেলা থেকে শুরু করে সবকিছু, আপনার মনে করেন এই যে মিসাইল নিয়ন্ত্রণ ব্যবস্থা, তারপরে আপনার বোমা নিয়ন্ত্রণ ব্যবস্থা, তারপর ডিফেন্স সিস্টেম, এগুলো তো সবই সফটওয়্যার ভিত্তিক, এগুলোকে অকেজো করে দেয় আর কি সাইবার হামলা করে। এটা হচ্ছে মানে যুদ্ধের সবচেয়ে ক্ষতিকর একটা দিক। আমরা এটা চোখে দেখতে পাই না, আমরা চোখে দেখতে পাই বোম্বিং, চোখে দেখতে পাই আপনার গোলাগুলি, কিন্তু এইটা দেখতে পারি না। কিন্তু এইটাই এখন বর্তমান যুদ্ধের প্রায় 50%। তো এই সাইবার অ্যাটাকের মাধ্যমে যেন ইরানের এই ক্ষতিগুলো করতে না পারে। হ্যাঁ, আপনার মিসাইল আছে, সবই আছে, কিন্তু মিসাইল লঞ্চ করার সিস্টেমটা ওরা হ্যাক করে দিছে। তাহলে আপনি মিসাইল থেকেও আপনি মিসাইল ছুটতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে কথা। আপনার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু আপনি ডিফেন্স সিস্টেম থেকে গুলি ছুটতে পারতেছে না, কেন? ওই সিস্টেমটাই হ্যাক করে ফেলেছে। এই হচ্ছে, এগুলো হলো সাইবার অ্যাটাকের মাধ্যমে করা হয়। এই সাইবার অ্যাটাকের জন্য এগুলো ইরানের মধ্যে করতে না পারে, তার জন্য এই ব্যবস্থাটাও অনেকটা চীন নিয়ন্ত্রণ নিয়েছে, করতেছে। দর্শক মন্ডলী, এই হচ্ছে অবস্থা। চীন মোটামুটি ভাবে এইভাবে সহায়তা করতেছে। দর্শক মন্ডলী, এবার আসেন আপনার পাকিস্তান কি বলেছে। দর্শক মন্ডলী, এই কিছুদিনের মধ্যে বেশ একটা চাউর হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সেনাপ্রধানকে চাপ দিয়ে বা পাকিস্তানের সেনাপ্রধানকে ম্যানেজ করে
আমেরিকা পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাবে। পাকিস্তানে আমেরিকার যে ঘাঁটি ঘুটি যাই আছে না কেন সেগুলো ব্যবহার করে ইরানে হামলা চালাবে। তো এইটা নিয়ে গতকালকেই পাকিস্তানের আপনার প্রতিরক্ষা মন্ত্রী তিনি সরাসরি বলছেন যে এটার কোনো সম্ভাবনা নাই, আমরা ইরানের ভূখণ্ডে যে কোনো দেশকেই আঘাত করার জন্য আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না। আমরা ইরানের প্রতি সমর্থন জানাইতেছি। তার কথাবার্তার মধ্যে এটাই প্রমাণ পাচ্ছে যে তিনি ইরানকেই সমর্থন করতেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই আশঙ্কা একদমই অমূলক। ইরানের ক্ষেত্রে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না, পাকিস্তানের জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিবৃতি, এটা ইরানের জন্য বর্তমানে। আর হচ্ছে আপনারা সকলেই জানেন আরব আমিরাত ইরান যেদিন ওই যে আমার একটা ভিডিও আপনার আছে না যে 5টা আপনার মনে করেন যুদ্ধ কৌশল, যেটা বেশ ভালো লোকজন দেখতেছে, 5টা যুদ্ধ কৌশল ইরানের পক্ষ থেকে 5টা যুদ্ধ কৌশল প্রকাশ করা হয়েছে, তারা কিভাবে যুদ্ধে আমেরিকাকে মোকাবেলা করবে। বিশেষ করে আব্রাহাম লিঙ্কন এবং যদি কোনো মুসলিম রাষ্ট্র তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয় তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করবে ইত্যাদি খুব সুন্দরভাবে তারা ডিসক্রাইব করেছে। ঠিক আছে, ভিডিওটা দেখে নেবেন, যারা দেখেন নাই তারা দেখে নেবেন আর কি। এখন কথা হচ্ছে যে ওই সময় ওই যুদ্ধ কৌশল প্রকাশ করার সাথে সাথেই আরব আমিরাত হাত তুলে বলেছিল যে ভাই আমরা আমাদের কোনো আকাশসীমা ব্যবহার করতে দেবো না, জলসীমা ব্যবহার করতে দেবো না, আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছি না। কারণ ইরানের ওই বিবৃতির মধ্যে যে বিষয়গুলো ছিল যে ও যে দেশ এই কাজটা করবে সেই দেশের সমস্ত উল্লেখযোগ্য স্থাপনাগুলো সাথে সাথে মানে ফার্স্ট অ্যাটাকেই ধ্বংস করে দেবে, মানে বুর্জ খলিফা বলেন বলেন এমনকি রাজপ্রাসাদে হামলা করা হবে। তো কথা হচ্ছে যে আরব আমিরাত কিন্তু তখনই বলে দিয়েছে, অথচ আরব আমিরাতে নাকি মার্কিন সৈন্য অবস্থান করতেছে, ওখানে নাকি আপনার ইরানে হামলা করার জন্য মহড়া দেওয়া হচ্ছে, এরকম বহুত কথা ছড়িয়েছিল। কিন্তু তারা বলছে আমরা টোটালি আমরা আমাদের কোনো ভূখণ্ড আকাশসীমা এবং নৌসীমা কোনো কিছু আমরা ব্যবহার করতে দেবো না। এটাও একটা পজিটিভ সাইন। দ্বিতীয়ত হচ্ছে আপনার সৌদি আরব এবং ইরানের প্রেসিডেন্ট এবং সৌদি আরবের যুবরাজ দুজনের মধ্যে দীর্ঘক্ষণ টেলিফোন আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে সবকিছু তো আর আপনার সামনে আসবে না, তবে যেটা সামনে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে সৌদি আরব আবার ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছেন, এবং এটা তিনি বলছেন যে সৌদি আরবের কোনো কিছু ইরানে হামলার ক্ষেত্রে ব্যবহৃত হবে না, সেটা আকাশ সীমা বলেন, আপনার ঘাঁটি বলেন, নৌ সীমা বলেন বা সমুদ্র সীমা, কোনো কিছুই আপনার ব্যবহার করতে দেওয়া হবে না। এটা একটা দুর্দান্ত পজিটিভ সাইন। সৌদি আরবের ইদানিং কর্মকাণ্ডগুলো সত্যি পজিটিভ এবং মুসলিম বিশ্বকে আশান্বিত করতেছে, এবং হামলা যাতে না হয় এক্ষেত্রে সৌদি আরব একটা ভালো ভূমিকা রাখতেছে। তুরস্ক তো প্রচুর ভূমিকা রাখতেছে, তুরস্ক এখনো সরাসরি চিল্লাই করে যাচ্ছে ইরানে হামলা হলে কি হবে না হবে সবকিছুই সে সামনে নিয়ে আসতেছে, এবং সে ইরানে হামলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেছে, এরকম একটা বিষয় কিন্তু তুরস্ক সবসময় বলে আসতেছে। আসলে ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে, নট অনলি মধ্যপ্রাচ্য, পুরো পৃথিবীর উপর এটার ইফেক্ট পড়বে। দর্শক মন্ডলী, আজকে আমি আমেরিকা কি ইরানে সত্যি যুদ্ধে জড়াবে এই বিশ্লেষণ ভিত্তিক ভিডিওতে এটা খুব সুন্দর করে বর্ণনা করা আছে। দর্শক মন্ডলী দেখবেন, আজকে ওটা আপলোড হবে সন্ধ্যার পরে আর কি, রাতে আর কি। তৃতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে চীন এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী যে পরস্পরের সাথে আলোচনা করলেন, টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বললেন ইরান ইস্যুতে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা কি আলোচনা করবেন, আসলে তারা কি করবেন? দর্শক মন্ডলী, এক কথায় আর সময় বাড়াবো না, এক কথায় বলে দিই, তারা আলোচনা করে এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে ইরান ইস্যুতে তারা একযোগে কাজ করবেন। ইরান ইস্যুতে যে কোনো কিছু বলা, হুমকি ধামকি দেওয়া, পদক্ষেপ গ্রহণ করা, তারা দুজন একসাথে, তারা দুই রাষ্ট্র একসাথে আপনার মনে করেন পদক্ষেপ গ্রহণ করবে। এটা যদি হয়ে থাকে দর্শক মন্ডলী, সত্যি রাশিয়ার উপরে আমি এখনো আস্থা রাখতে পারি না, কারণ রাশিয়া ইসরায়েলের যথেষ্ট প্রভাব রাশিয়ার উপরে। আপনি মনে করেন ইসরায়েলের প্রায় 25% এমপি, আমরা যেগুলো বলি সংসদ সদস্য, এগুলো রাশিয়ান বংশোদ্ভূত ইহুদি। আবার রাশিয়ার বিজ্ঞানীদের মধ্যে প্রায় আপনার 40% বিজ্ঞানী, মানে 40% বিজ্ঞানী ইহুদি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে রাশিয়ার সরকারের উপর ইহুদিদের যথেষ্ট প্রভাব। সো আমি রাশিয়ার কথা খুব একটা আস্থার সাথে নিতে পারতেছি না, কিন্তু তারপরেও যদি চীন এবং রাশিয়া একযোগে যদি কাজ করে বা ইরানের পক্ষে যদি অবস্থান নেয়, তাহলে এরা কখনোই ইরানের সাথে আমেরিকার যুদ্ধে জড়াবে না। তোমার সঙ্গে থাকবেন, দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ তথ্য নির্ভর সংবাদ শোনার জন্য এবং বিশ্লেষণ শোনার